নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশে শৃঙ্খলা ফিরবে। ডেমোক্রেসি ডায়াস আয়োজিত গণতন্ত্র অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়ে সেমিনারে একমত জানিয়েছে বক্তারা। সেমিনারে তারা আরও বলেন, নির্বাচন যত পেছাবে ততই জটিলতার সৃষ্টি হবে। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আমরা আজ থেকে 1 মাস আগেও আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। এ পদ্ধতিতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মত প্রকাশ পাবে বলে মনে করেন তারা। এটার আন্ডারলাইং একটা মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। আমি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। তাদের মতে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে না। বর্তমানে আমি যে ইম্পাস অবস্থা, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে। সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিস্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও মত দেন ডক্টর মঈন। এই পিয়ার পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার দেবে এনসিপি। নরসিংদী ও সাভারে পদযাত্রা কথা জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির পদযাত্রায় জনস্রোত থেকে ঈর্ষান্বিত হয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার নরসিংদীতে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রাটি জেলখানার মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌরসভা মোড়ে শেষ হয়। পরে বুধবার সন্ধ্যায় শুরু হয় সমাবেশ। এ সময় সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। নরসিংদীর সমাবেশ শেষে সাভারে পদযাত্রা করে এনসিপি। এ সময় পদযাত্রায় জনস্রোত দেখে একটি দল হিংসা করছে বলে মন্তব্য করেন নেতারা। 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার দেওয়ার কথাও জানান তারা। জুলাই সনদ দিব, জুলাইয়ের ঘোষণা দিব, এর উপরে ভিত্তি করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার আগামীর বাংলাদেশ গঠিত হবে। পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সচেতন থাকার আহ্বানও জানান এনসিপি নেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে নিয়ে নিজেরাই সেটি ঘোষণা করবে এনসিপি। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দলের। তবে বিএনপি বলছে সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। বুধবার বৈঠকের পর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি জানান, বৃহস্পতিবারের মধ্যে সনদ নিয়ে আলোচনা শেষ হবে।
বুধবার দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। এদিন সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত 7টি বিষয়ে সংলাপ হয়। সংসদে নারী আসন বৃদ্ধিতে একমত সবাই, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। সভার বিপরীতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেয় এনসিপি। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে 2 বছর সময় দেওয়ার বিরোধিতা করেন নেতারা। এতগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি, সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে, এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে। সনদের আইনি ভিত্তির জোর দাবি জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি দলের। অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পয়েন্টস, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। এলাকা একটা সিস্টেম আছে যেটা বোধহয় 70 নির্বাচনের আগে এটাকে এক্সারসাইজ করা হয়েছে, এটা ফলো করা হয়েছে। আরেকটা হচ্ছে গণভোট। সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদেই ভরসা বিএনপির, বলছে জনগণকে ধোঁকা দেওয়ার সাহস কেউ করবে না। সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে, এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে। এটা কন্ট্রাক্ট অনেকটা সোশ্যাল। তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। কমিশনের সহসভাপতি জানান, নারী আসন ক্রমান্বয়ে 61টি করার বিষয়ে একমত সব দল। বৃহস্পতিবারের মধ্যে আলোচনা শেষ করার আশা তার। আশা করি আগামীকাল যে কোনো এক সময় এই পর্যায়ের আলোচনা, অর্থাৎ জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়ে ঐকমত্যের জায়গাগুলোকে আমরা সম্পন্ন করতে পারব। এখন পর্যন্ত নারী আসন বিষয়ক সিদ্ধান্ত সহ 14টি বিষয়ে আমরা ঐকমত্যের জায়গায় এসেছি। রাষ্ট্রপতির ক্ষমতা, নিয়োগ ও সংসদের উচ্চকক্ষ নিয়ে বৃহস্পতিবার আলোচনা হবে। আমরা আগামীকাল সেই বিষয়ে সিদ্ধান্ত দেব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি আইনজীবী গোপনে বিরোধী পক্ষে কাজ করে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, নতুন সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে আইনজীবী নিয়োগে স্বচ্ছতা আনা হবে। বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনটির খসড়া নিয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। 17 বছর পর সরকারি আইনজীবী নিয়োগে পরিবর্তন আনা হচ্ছে। প্রণয়ন করা হচ্ছে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ। এ নিয়ে মতামত দিলেন নীতি নির্ধারকরা। এই কথাটা আমাদেরকে একটা সমস্যা তৈরি করবে যে এখানে সিনিয়র লয়ার্স। সভায় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পুরো বিচার কাঠামো ভেঙে দিয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার। সরকারি আইনজীবীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্যই নতুন আইন করা হচ্ছে। দেশের সংবিধান যেটা আশা করি পরিবর্তিত হয়ে মুজিবাদী সংবিধানের বাইরে নতুন করে গড়ে উঠবে, সেই জায়গায় দাঁড়িয়ে যেন কাজ করতে পারে। পরে আইন উপদেষ্টা মন্তব্য করেন, সরকারি উকিল হয়েও অনেকে বিরোধীদের পক্ষে কাজ করে। নতুন আইন হলে এটি রোধ করা যাবে। রাজনৈতিক সরকার এসে যাতে তা বাতিল না করে সেজন্য দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে। উপদেষ্টা আরও জানান, নতুন এই আইনে কয়েকজন আইনজীবী নিয়োগ দিতে চায় সরকার। পাবলিক প্রসিকিউটর অফিসে আসেন, তারপর এটা হওয়ার প্রচন্ড আগ্রহ থাকে কেন সবার, এবং এমন অভিযোগই শুনেছি আগেই, বলছে অভিযোগ অন্যভাবে নিয়েন না। সরকারি উকিল হয়ে ওনারা দেখা যায় যে প্রতিপক্ষের পক্ষে কাজ করেন টাকা নিয়ে, এরকম কিছু উদাহরণ আছে। সবাই না, অনেকে তো আছেন অনেক ভালো প্র্যাকটিস করছেন, ল করছেন। তিনি আরো বলেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকবে, এটা অস্বাভাবিক নয়। আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায়, আমি বিশ্বাস করি না। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেবা মানুষের পাক। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবের প্রতি সেবার বিপরীতে গড়ে 40% পর্যন্ত শুল্ক বাড়াতে চায় বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্তে বিপাকে পড়বেন তারা। দেশের জলসীমায় পণ্য নিয়ে কোনো জাহাজ আসলে সেটিতে প্রায় 56 ধরনের সেবা দেয় বন্দর কর্তৃপক্ষ। এসব ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা ট্যারিফ আদায় হয়। এবার তা বাড়াতে প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। অনুমোদনও পেয়েছে সেই প্রস্তাবটি। বাকি প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের পর তা কার্যকর হতে পারে। 2008 সালে 5টি খাতে ট্যারিফ বাড়ায় বন্দর কর্তৃপক্ষ। বাকি খাতে আদায় হচ্ছে 1986 সালে নির্ধারিত হারে। 2013 সালে উদ্যোগ নিয়েও ট্যারিফ বাড়ানো যায়নি।
সব কিছুরই তো ব্যয় বেড়েছে, বন্দর পরিচালনা ব্যয় পূর্বের তুলনায় অনেক বেড়েছে, সুতরাং এটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। তা আমরা এটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সেটা না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। নতুন প্রস্তাবনায় 18টি খাতে ট্যারিফ বাড়ছে 60% বেশি, 17টিতে 20 থেকে 59% এবং 19টিতে বাড়ছে 20%। ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের মধ্যে এই ধরনের উদ্যোগ অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। দেশের সামগ্রিক অবস্থা চিন্তা করে ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করতে হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব, কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। আমরা যারা বিজনেস করি আমাদেরও কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। আমার মনে হয় যারা স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দরকে ঘিরে যারা কাজ করে, তাদের সাথে বসে এই বিষয়গুলো একটু রিজলভ করা উচিত। এরই মধ্যে গত সপ্তাহে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিভিন্ন দেশে বাংলাদেশের শীর্ষস্থানীয় 6 গ্রুপের পাচার হওয়া 6,000 কোটি টাকার সম্পদ জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এসব সম্পদ দেশে ফেরত আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে 2 দেশের আইনি প্রক্রিয়া শেষ হলেই অর্থ ফেরত আসা শুরু হবে। বিশেষজ্ঞরা বলছে পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, তবে অসম্ভব নয়। গেল আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ব্যাংকগুলো থেকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা একের পর এক ঋণ নিয়েছে। ঋণের অর্থ কয়েকটি শিল্প গ্রুপের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়েছে। তবে সরকার পরিবর্তনের পর নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি সংস্থা। 11টি বৃহৎ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান। BFIUর দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট, নজরুল ইসলাম মজুমদারের নাসা, আজিজ খানের সামিট সহ অন্তত 6টি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত। টাকার অঙ্কে যা 6,000 কোটি টাকার বেশি। BFIU বলছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে আইন সংশোধন করা হচ্ছে। ডিপ্লোম্যাটিকভাবে ওই দেশগুলোর সাথে নেগোশিয়েট করতে পারি, তবে অবশ্যই ওই জব্দকৃত অর্থ, ওই সম্পদ যেগুলো বিদেশে জব্দ হয়েছে, সেগুলো ওখানে আমরা লিকুইড করে সে অর্থ বৈধভাবেই দেশে ফিরিয়ে আনতে পারবো। এবং একটা এক্সাম্পল সৃষ্টি হলে যেটা হবে, যারা অনেকেই পাচার করে নিয়ে গেছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। এদিকে দেশে থাকা অনেক গ্রুপের ব্যাংক হিসাব, জমি ও ফ্ল্যাট জব্দ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তবে বিপুল পরিমাণ এসব সম্পদ দেশে ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয়। গ্লোবাল এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আমরা দেখি না যে পরিমাণ টাকাগুলো চলে গেছে। এটা যদি তাদের ডেফিনেশনে ক্রাইম না হয়, ওই দেশের ডেফিনেশনে আমরা প্রমাণ করতে না পারি যে যেগুলো ক্রাইম, তাহলে কিন্তু এগুলো আনা সহজ না। এগ্রিমেন্টেরও ইস্যু আছে, তাদের আইনেও প্রমাণ করতে হবে যে এগুলো তাদের দেশের কনটেক্সটেও এগুলো ক্রাইম। শুধু পাচারকৃত অর্থ ফেরত আনা নয়, ভবিষ্যতেও যেন কেউ অর্থ পাচার করতে না পারে সেদিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন সংশ্লিষ্টদের। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব নীতি অনুবিভাগে কর ক্যাডারে কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগের সুপারিশ করে এনবিআর অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্কার সমন্বয় কমিটি। প্রস্তাবনার পক্ষে যুক্তি দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে তারা। রাজস্ব ব্যয় নীতিমালা প্রণয়নের ক্ষমতা দেওয়ার প্রস্তাবও পরামর্শক কমিটির। বিশ্লেষকেরা বলছেন, সব পক্ষের মত নেওয়ার অধ্যাদেশ নিয়ে বিতর্কের সুযোগ নেই। এনবিআর বিলুপ্ত করে গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রেক্ষিতে 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়। গঠন করা হয় 6 সদস্যের এনবিআর সংস্কার সমন্বয় কমিটি। গত সপ্তাহে সমন্বয় কমিটি বিভিন্ন প্রস্তাবনার পক্ষে যুক্তি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সংশোধনীর প্রস্তাবনায় রাজস্ব আদায়ে যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তার পাশাপাশি রাজস্ব নীতি বিশেষজ্ঞ ব্যক্তিকে নীতি বিভাগের সচিব হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়। অনুবিভাগের বিভিন্ন পদে কর ও শুল্ক ক্যাডার কর্মকর্তাদের দ্বারা পূরণ করার কথা বলা হয়েছে প্রস্তাবনায়।
প্রস্তাবিত সংশোধনীতে কমিটির সদস্য সংখ্যা সর্বোচ্চ 15 জন এবং মেয়াদকাল সর্বোচ্চ 3 বছর নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাবনায় বলা হয়, সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনীর বিষয়ে অধ্যাদেশে উল্লেখ থাকতে হবে, যদিও জারিকৃত অধ্যাদেশে তা অন্তর্ভুক্ত ছিল না। সরকার সব পক্ষের মতামতকে প্রাধান্য দেয় নতুন অধ্যাদেশ নিয়ে আর বিতর্ক তৈরি হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। সকলের সম্পৃক্ততা তো এই সংশোধন পরিবর্ধনে রয়েছে, সুতরাং এখানে আর কোনো বিতর্ক সৃষ্টি হবে না। পরিমার্জন হবে এই অধ্যাদেশের, সেটি সকলেই আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং এই পদক্ষেপের মাধ্যমে আর্থিক এনবিআরের রাজস্ব প্রশাসনে গতিশীলতা দ্রুতই ফিরে আসবে। রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি বিভাগ সহ সকল দপ্তরের মধ্যে অটোমেশন কার্যক্রম দ্রুত করার পরামর্শ দেয় সমন্বয় কমিটি, যা হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলেও মনে করে কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রেতা বিক্রেতার হাঁকঢাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছের ঘাট। ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। আকার ভেদে প্রতি কেজি ইলিশ কমেছে 400 থেকে 500 টাকা। ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, আদতে বাজারের পরিস্থিতি কেমন এবং কেমন দেখছেন পরিস্থিতি? দেশের সবচেয়ে ইলিশের পাইকারি বাজার চাঁদপুর মৎস্য বাণিজ্য যে কেন্দ্রটি রয়েছে, আমি এখন সেখানে রয়েছি, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। এখানে ইলিশের সরবরাহ এই জুলাই মাসের প্রথম দিকে তুলনায় শেষ দিকে এসে সরবরাহ বেড়েছে। এতে কেজি প্রতি আকার ভেদে 400 থেকে 500 টাকা কমেছে। আমরা আজকে এবং গতকাল যে ইলিশের যে বাজার দর সেটি আমরা দেখেছি যে এক কেজি প্রতি যে ইলিশের 1 কেজি ইলিশের বিক্রি করা হয়েছে 2200 থেকে 2300 টাকা, 1 কেজির উপরে 2600 থেকে 2700 টাকা এবং 1 কেজির নিচের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 1700 থেকে 1800 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী তারা মাছ কিনতে পারছেন না, আর একটু যদি শিথিল করা হয় তাহলে তাদের সাধ্যমতো ইলিশ ক্রয় করা যাবে। আমরা জানি যে চাঁদপুরে ইলিশের সরবরাহ গত কয়েক বছর ধরে হ্রাস পাচ্ছে, সেটির কারণ নির্ণয় করেছেন মৎস্য বিভাগ। আমরা একটি পরিপত্রে দেখেছি সাগরের থেকে যে নদীতে ইলিশ আসার যে বাধা হচ্ছে সেটি প্রায় 25টি ডুবোচর রয়েছে। এই চরগুলোর কারণেই কিন্তু মাছের সরবরাহ নদী অঞ্চলে মেঘনা নদীতে কম পাওয়া যাচ্ছে। আমরা জানি পটুয়াখালী এবং ভোলা এলাকায় 2টি চর রয়েছে, সোনাচর ও ডালাচর চর। এই 2টি ডুবোচরের কারণেই কিন্তু ইলিশের যে নদীপথে আসার যে বাধাগ্রস্ত হচ্ছে সেটি নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন মৎস্য বিভাগ। আর এখানকার মৎস্য ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরে মাছের সরবরাহ কমছে, আর এ কমার কারণে তাদের দামটি প্রতি বছরে কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি জুলাইয়ের প্রথমে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে 3000 টাকা, সেটি কিন্তু এখন আমরা দেখছি 400-500 টাকা কেজি কম দামে বিক্রি হচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লে 200-100 টাকা এদিক কমে এবং বাড়ে, সেটি বলছেন ব্যবসায়ীরা। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের যেই খরচ নৌ জাল এবং সহ যে খরচ রয়েছে জ্বালানি খরচ, সেগুলো তারা যে 24 ঘন্টা নদীতে থেকে অথবা সাগরে গিয়ে যে তাদের প্রত্যাশা অনুযায়ী যে ইলিশের সেটি কিন্তু পাচ্ছে না। তবে এই সম্প্রতি অধিক বৃষ্টিপাত এবং নদীর পানি বৃদ্ধি এবং সাগরের যে তলার আসার কারণে কিন্তু ইলিশের সরবরাহ যে পরিমাণ বেড়েছে, তাতে কিন্তু বাড়ার কারণে কিন্তু দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন। চাঁদপুর থেকে ইলিশের এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। নদী খননের মালি মাটি ব্যবহার করে সিরাজগঞ্জে যমুনার ডান তীরে উদ্ধার হয়েছে 12,000 বিঘা জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীতে বিলীন হওয়া জমি পুনরুদ্ধারে বিঘা প্রতি খরচ 2 থেকে 3 লাখ টাকা। এই উদ্যোগে ক্ষতিগ্রস্তরা জমি ফেরত পাবার পাশাপাশি তৈরি হয়েছে শিল্প স্থাপনের সুযোগ। চীন ভারত পেরিয়ে উত্তরের জেলা কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ। গাইবান্ধা থেকে গোয়ালন্দ পর্যন্ত এটি যমুনা নদী নামেই পরিচিত। প্রস্থে প্রায় 10 মাইল, এই নদীর 2 তীরই ভাঙন প্রবণ।
প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্পে সিরাজগঞ্জে যমুনা নদীর খনন ও 4টি স্পার নির্মাণের কাজ শেষ হয় ২০১৭ সালে। পানি উন্নয়ন বোর্ডের এই উদ্যোগে যমুনার ডান তীরে ভাঙন স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি উদ্ধার হয় নদীতে বিলীন হওয়া বিপুল পরিমাণ জমি। এগুলোকে আমরা যদি ক্রস বাঁধ এবং ক্রস ড্যাম করতে পারি এবং সেটাকে যদি প্রোটেকশন দিতে পারি, তাহলে দেখা যাবে যে এই ভাঙন কবলিত যে জমিগুলো সেগুলো নদী থেকে পুনরুদ্ধার করা সম্ভব। সিরাজগঞ্জে বর্তমানে করা হয়েছে এই ধরনের অ্যাক্টিভিটিস। সেখানে প্রতি বিঘা জমিতে 2 থেকে 3 লাখ টাকার মতো খরচ হয়েছে। সেখানে প্রায় 12,000 বিঘা জমি পুনরুদ্ধার হয়েছে। যমুনার ডান তীরে উদ্ধার হওয়া জমিতে বড় শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে সিরাজগঞ্জে নতুন করে 10 লাখ কর্মসংস্থানের আশা সংশ্লিষ্টদের। এছাড়া স্থানীয়রাও নদীগর্ভে বিলীন হওয়া শত শত বিঘা জমি ফিরে পেয়েছেন। 33 বিঘা জায়গা জমি আছে, সরকার একর করে নেওয়ার পর যদি এনে শিল্প পার করে আমাদের উপকার হবে। যখন এটা বাদ হয়ে যায় তখন আমাদের 19% জায়গা থাকে, সেই জায়গাটা উঠে যায়, সেই জায়গার উপর আমরা বাড়ি করে আসি। এখানে আমাদেরও পূর্বপুরুষের 2 বিঘা সম্পত্তি ছিল, এই বাদ হওয়ার কারণে এটা জেগে গেছে। এখন এই জমির মূল্য প্রায় 2 কোটি টাকা। বগুড়া প্রতি বছর অন্তত 1000 বিঘা জমি হারায় যমুনা গর্ভে। নদী খনন সহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিলে এই জমি উদ্ধার সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। পাহাড়কে করা হয়েছে ময়লার ভাগাড়। খাগড়াছড়ি পৌর কর্তৃপক্ষ প্রতিদিন শহরের বর্জ্য এনে ফেলছে আলুটিলার পাহাড়ে। বর্জ্যের কারণে ছড়ার পানি ও পরিবেশ দূষিত হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা, সেই সাথে বিপাকে পড়েছেন বেড়াতে আসা পর্যটকরাও। এছাড়া নানা রোগ ছড়িয়ে দেখা দিয়ে শঙ্কা। 2 বছর আগে ডাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শেষ হয়নি কাজ। তবে শিগগিরই ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলার পাহাড়ে পয়ঃবর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে 2 দশক ধরে। প্রতিদিন ট্রাক করে আনা হচ্ছে বর্জ্য। এ কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে দূষণ। রাস্তার পাশেই দেখা যায় যে ময়লার দুর্গন্ধ ছড়ায় আশেপাশের 1 কিলোতে। যখন এদিকে যাওয়া হয় তখন একজন টুরিস্টের মনে যে আসলে আমি বন্ধ দিয়ে খাগড়াছড়ি প্রবেশ করতেছি। দুর্গন্ধে স্থানীয়দের পাশাপাশি অতিষ্ঠ আশেপাশের লোকজনও। পাহাড়ের পরিবেশ বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আলোকেরা যেগুলো ময়লা ফেলায় এই জায়গায় থেকে আছে, আমরা তো আর এখানে টিউবওয়েল বয়লেই হয় না, কিছু বয়লেই হয় না, আমরা বাধ্য এই পানি ব্যবহার করতে হয়। পুকুর নাই, আবার আমাদের তো মোটরও নাই, ফাইবার টিউবওয়েল তো নাই, এগুলো স্নান করতে হয়, এগুলো ব্যবহার করতে হয়। ময়লা পোড়ানোর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া ঝিরি ঝরার পানিতে দূষণের কারণে ডায়রিয়া, টাইফয়েড সহ পানিবাহিত রোগেরও শঙ্কা চিকিৎসকদের। বিভিন্ন চর্মরোগের সমস্যা হতে পারে। একই সাথে এই আবর্জনা থেকে অ্যালার্জিক রিঅ্যাকশন, হাঁপানি এগুলো আক্রান্ত হতে পারে এবং এগুলোর প্রকোপ বেড়ে যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2023 সালে 14 কোটি টাকা খরচ করে ডাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়। তবে জনবহুল এলাকা হওয়ায় স্থানীয়দের প্রতিবাদে তা আটকে যায়। বিকল্প চিন্তা করছি। আমরা ভাবছি যে যদি আমাদের যে ডাম্পিং স্টেশনটি রয়েছে সেটির তো অবকাঠামো আছে, সেই অবকাঠামো ব্যবহার করে আমরা যদি একটি পূর্ণাঙ্গ কম্পোস্ট প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, তাহলে এটি একটি অর্থকরী উপায় হিসেবে এলাকাবাসীর কাছে সমাদৃত হতে পারে। পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র এই পাহাড়ের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার হাওড়া অঞ্চলে 4 উপজেলার 60টির বেশি নৌঘাটের বেহাল দশা। যাত্রীদের জন্য নেই ছাউনি, নিরাপদে ওঠানামার ব্যবস্থা সহ নাগরিক সুবিধা। এতে বেশি দুর্ভোগে পড়েন শিশু, রোগী ও বয়স্করা। ঘাট সংস্কার ও আধুনিকায়নের দাবি যাত্রী ও নৌকা চালকদের। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। নেত্রকোনার হাওড় অঞ্চল, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দায় রয়েছে 115 কিলোমিটারের নৌপথ। বর্ষায় হাওড় পাড়ের প্রায় 7 লাখ মানুষ চলাচল করে এইসব নৌরুটে। স্থানীয়দের দাবি, নৌপথটির 60টিরও বেশি ঘাটে নেই যাত্রীদের পর্যাপ্ত সুবিধা। ঘাটগুলোতে নৌযানে যাত্রী ওঠানামার সুব্যবস্থা না থাকায় রোগী, বয়স্ক মানুষসহ যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। যাত্রী ছাউনি না থাকায় রোদ ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। এছাড়া নৌকায় ওঠানামায়ও প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক সময় পিছলাকায় পড়ে যায়, কিন্তু তারপরও আমরা একটা অসুবিধার মধ্যে আছি। আমাদের ভালো ঘাট নেই,
হ্যাঁ নৌকাগুলা যে ভিড়াইবো মানে উঠতে অনেক সমস্যা, অনেক সময় নৌকা ওঠার সময় আমরা পড়ে যাই। নৌঘাটগুলোর আধুনিকায়নের পাশাপাশি নিরাপদ যাতায়াতে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। যাত্রী চালানোর ব্যবস্থা করে বা একটা ভাদ্রনের ব্যবস্থা করে বা আমরা দেখা যাইতেছে যে আয়রন মুক্ত পানি ব্যবস্থা করে, তাহলে অনেক জনসাধারণের লাগে অনেক উপকারে আসে। নৌঘাটের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। যাত্রী ছাউনি আমরা এটা করে দিতে পারবো, জেলা পরিষদ থেকে আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা করতে পারবো, কিন্তু যেটা আপনি ওয়াশ ব্লকের কথা বলছেন, ওয়াশ ব্লকটা আমরা করে দিতে পারবো, কিন্তু এখানে তো মানুষ মুভমেন্টের উপরে থাকে। এই মুভমেন্ট অবস্থায় যদি ওখানে ওয়াশ ব্লক বা ওয়াশ বাথরুম দেওয়া যায় আমরা অবশ্যই দিব। নেত্রকোনার হাওড় অঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে এই নৌপথগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব নৌপথে চলাচল করে অন্তত 2000 যাত্রীবাহী নৌযান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।